একটি অত্যন্ত সুন্দর রাজ্যে, যেখানে সবুজ জঙ্গল এবং চকচক করতে থাকা পুকুর চারদিকে ছড়িয়েছিল, এক রাতের সময় ছিল। সুন্দরপুরী রাজ্যের রাজা চন্দ্রদেব তার রাজকীয় কক্ষে গভীর এবং আরামের ঘুমে ঘুমোচ্ছিলেন। চারদিকে মহলের মজবুত দেয়াল এবং সশস্ত্র প্রহরীদের নজরদারি ছিল, যারা যে কোনো বিপদকে দূরে রাখার জন্য প্রস্তুত ছিল। কিন্তু হঠাৎ একটি হালকা শব্দে রাজার ঘুম ভেঙে গেল। তার চোখ খুলে গেল এবং তিনি দ্রুত উঠে বসলেন। তার বিছানার ঠিক পাশে একজন মুখোশধারী ব্যক্তি দাঁড়িয়েছিল। তার হাতে চকচক করতে থাকা তলোয়ার ছিল। কে তুমি, আর তুমি আমার কক্ষে কিভাবে ঢুকলে? রাজা চন্দ্রদেব গর্জন করে জিজ্ঞাসা করলেন, কিন্তু তার আগেই সেই মুখোশধারী ব্যক্তি দ্রুত পালিয়ে গেল। রাজা চন্দ্রদেব দৌড়ে কক্ষ থেকে বাইরে বেরিয়ে এদিক ওদিক তাকালেন, কিন্তু অন্ধকারে তাকে কেউ দেখতে পেলেন না। তার হৃদয় জোরে জোরে ধরফর করছিল। মনে হচ্ছে সেই মুখোশধারী আমার হত্যার উদ্দেশ্য নিয়েই আমার কক্ষে ঢুকেছিল। তিনি ভাবলেন, হয় সে আমার কোনো শত্রু দ্বারা পাঠানো কোনো অনুপ্রবেশকারী, যে মহলের নিরাপত্তা ভেদ করে এখানে পৌঁছেছে, অথবা আমারই কোনো নিজের লোক, যে গোপনে শত্রু হয়ে উঠেছে। পরের দিন সূর্যের প্রথম কিরণের সাথে রাজা চন্দ্রদেব তার ভব্য দরবারে পৌঁছলেন। সেখানে তার বিশ্বস্ত মন্ত্রী বৈভব আগে থেকেই উপস্থিত ছিলেন। রাজা গম্ভীর স্বরে বললেন, মন্ত্রী বৈভব, কাল রাতে এক মুখোশধারী আমার কক্ষে ঢুকে পড়েছিল। তার হাতে তলোয়ার ছিল। যেই আমার চোখ খুলল, সে পালিয়ে গেল। আমার মনে হয় সে আমার হত্যার উদ্দেশ্য নিয়েই এসেছিল। এটা শুনে মন্ত্রী বৈভব খুব অবাক হয়ে গেলেন। তার মুখে বিস্ময় এবং উদ্বেগ স্পষ্ট ফুটে উঠল। মহারাজ, মহলের নিরাপত্তা তো এতটাই মজবুত যে কোনো বাইরের লোক এটা ভেদ করে ভেতরে ঢুকতে পারে না। হয়তো এটা আপনার পরিবারেরই কোনো সদস্য। রাজা চন্দ্রদেব মাথা নেড়ে বললেন, তুমি ঠিক বলছ মন্ত্রী। আমার মনেও ঠিক এই চিন্তা এসেছিল। মন্ত্রী বৈভব আরও বললেন, মহারাজ, কাল রাতে আমি আপনার সবচেয়ে ছোট পুত্র রাজকুমার যশবন্তকে আপনার কক্ষের আশেপাশে ঘুরতে দেখেছি। এটা শুনে রাজা চন্দ্রদেবের মুখে ক্রোধের ঢেউ উঠল। তিনি তৎক্ষণাৎ উঠে রানী মাধুরীর কক্ষের দিকে চলে গেলেন। রানী মাধুরী রাজার মুখে ক্রোধ দেখে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে? আপনার মুখে এই ক্রোধ কেন? রাজা চন্দ্রদেব পুরো ঘটনা বিস্তারিত বলে বললেন, মন্ত্রী বলেছে যে যশবন্ত কাল রাতে আমার কক্ষের আশেপাশে ঘুরছিল। রানী জিজ্ঞাসা করলেন, তাহলে আপনি কি বলতে চান, যে সেই মুখোশধারী আপনার পুত্র রাজকুমার যশবন্ত ছিল? পরিস্থিতি ঠিক তাই ইঙ্গিত করছে। রাজা বললেন, যাই হোক, আমার সবচেয়ে ছোট পুত্র যশবন্ত কোনো কাজের নয়। যখন থেকে সে জন্মেছে, তখন থেকে সে আমার জন্য শুধু সমস্যাই হয়ে আছে। ঠিক তখনই সেখানে রাজকুমার যশবন্তের দুই বড় ভাই রাজকুমার অজয় এবং রাজকুমার রমেশ এসে পৌঁছলেন। তারা দুজনেই চন্দ্রদেবের বড় ছেলে ছিল। তারা উদ্বিগ্ন স্বরে জিজ্ঞাসা করলেন, পিতাজি, মন্ত্রী বলেছেন যে কাল আপনার কক্ষে কোনো তলোয়ারধারী ঢুকেছিল। সে কি আপনার কোনো ক্ষতি করেছে? আপনি কি জানেন সে কে ছিল? রাজা বললেন, আমার বীরপুত্ররা, যদি আমি তাকে ঠিকমতো দেখতে পেতাম, তাহলে সে এতক্ষণ জীবিত থাকত না। তার ভাগ্য ভালো ছিল যে সে পালিয়ে গেছে। আপনার কারো ওপর সন্দেহ আছে, পিতাজি? অজয় জিজ্ঞাসা করল। আমার সন্দেহ নয়, পুরো বিশ্বাস আছে যে এই নীচ কাজ আমার পুত্র রাজকুমার যশবন্ত ছাড়া আর কেউ করতে পারে না। রাজা রাগ করে বললেন, যাও যাও, রাজকুমার যশবন্তকে মহলের রাজদরবারে নিয়ে এসো। আজ আমরা কোনো কঠিন সিদ্ধান্ত নিয়ে ছাড়ব। এত বলে রাজা চন্দ্রদেব রাগে কক্ষ থেকে বেরিয়ে গেলেন। অন্যদিকে রাজা চন্দ্রদেবের ছোট ছেলে যশবন্ত মহলের সবুজ বাগানে বসেছিল, গভীর চিন্তায় ডুবে। তার চোখ দূরের কোনো অজানা দিকে স্থির ছিল। ঠিক তখনই তার দুই বড় ভাই সেখানে পৌঁছল। যশবন্ত, তুমি এখানে বসে আছো? পিতাজি কত রাগে আছেন, তারা তোমাকে তৎক্ষণাৎ মহলের রাজদরবারে ডেকেছেন। রমেশ বলল। যশবন্ত জিজ্ঞাসা করল, আচ্ছা পিতাজি রাগে কেন, আর তিনি আমাকেই কেন ডেকেছেন? রমেশ পুরো ঘটনা বলতে বলতে বলল, যশবন্ত, পিতাজির ওপর কাল রাতে কেউ হামলার চেষ্টা করেছে। ভালো হয়েছে যে তার চোখ খুলে গিয়েছিল, এবং তার সন্দেহ যে সেই মুখোশধারী তুমি ছিলে। এটা শুনে যশবন্ত খুব অবাক হয়ে গেল। পিতাজি আমার সম্পর্কে এমন ভাবছেন? তিনি এমন বিনা কারণে ভাবছেন না। যশবন্ত, অজয় বলল, মন্ত্রী বৈভব তাকে বলেছেন যে কাল রাতে পিতাজির কক্ষের আশপাশে তারা তোমাকে ঘুরতে দেখেছেন। যশবন্ত স্বীকার করল। এটা সত্যি যে আমি পিতাজির কক্ষে রাতে গিয়েছিলাম, কিন্তু আমি তাকে শুধু দেখতে গিয়েছিলাম। দেখতে? তোমার কি মানে? রমেশ জিজ্ঞাসা করল। তোমরা সবাই তো জানো যে আমি যখন ছোট ছিলাম, তখন পিতাজি আমাকে কত ভালোবাসতেন। আমার আজও মনে আছে, তিনি আমার প্রতিটি ইচ্ছা পূরণ করতেন। কিন্তু কয়েক বছর ধরে জানি না কেন হঠাৎ পিতাজি আমার প্রতি ঘৃণা করতে শুরু করলেন। তিনি আমার মুখ দেখতেও পছন্দ করেন না। কিন্তু আমার হৃদয়ে আমার পিতার প্রতি ভালোবাসা কমেনি। যখন পিতাজি রাতে ঘুমান, তখন আমি প্রায়ই তার কক্ষে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা তাকে দেখি,
এবং কাল রাতেও আমি ঠিক সেই কাজ করতে গিয়েছিলাম। সেসব আমি জানি না যশবন্ত, রমেশ বলল, কিন্তু তোমাকে এখনই রাজমহলের দরবারে পৌঁছতে হবে। কিছুক্ষণ পরেই যশবন্ত রাজমহলের দরবারে তার পিতা রাজা চন্দ্রদেবের সামনে দাঁড়িয়েছিল। দরবারে নিস্তব্ধতা ছড়িয়েছিল এবং সবার চোখ যশবন্তের উপর স্থির ছিল। রাজা চন্দ্রদেব রাগ করে বললেন, আমি তোমার কাছ থেকে এমন নীচ আশা করিনি যশবন্ত, যে তুমি নিজের পিতার হত্যার চেষ্টা করবে। তুমি কি কাল রাতে আমার কক্ষের আশেপাশে ঘুরছিলে না? পিতাজি, এটা সত্যি যে আমি আপনার কক্ষে কাল রাতে গিয়েছিলাম, যশবন্ত বলল, কিন্তু আমি কাল রাতেই নয়, বরং প্রতি রাতেই আপনার কক্ষে যাই, কারণ আমি আপনাকে না দেখে ঘুমাতে পারি না। বাজে কথা বন্ধ করো যশবন্ত, রাজা চিৎকার করে বললেন। সত্যি তো এটা যে তুমি আমার পুত্রের নামে কলঙ্ক। যশবন্ত, আমি তোমাকে এক্ষুনি এবং এই মুহূর্তে আমার রাজ্য থেকে, আমার বংশ থেকে বিতাড়িত করছি। আজ থেকে তুমি সাধারণ প্রজার মতো জীবনযাপন করবে। যাও, এই মুহূর্তে এখান থেকে চলে যাও। পিতার কথা শুনে যশবন্তের চোখে জল এসে গেল। সে ধীরে ধীরে পায়ে রাজমহল থেকে বাইরে বেরিয়ে গেল। মহল থেকে অনেক দূরে গিয়ে একটি বড় গাছের ছায়ায় বসে সে কাঁদতে কাঁদতে নিজের সাথে বলল, এ তো একদম সঠিক বিচার হয়নি পিতাজি। প্রতিবারের মতো এবারও আপনি আমার কথাই বিশ্বাস করলেন না, কিন্তু আমার এতে একদম অনুশোচনা নেই যে আপনি আমাকে রাজমহল থেকে বিতাড়িত করেছেন। অনুশোচনা তো আমার এতে যে আপনি আমাকে নিজের বংশ থেকেই বিতাড়িত করেছেন। কিন্তু আমি তবুও আপনার আদেশ পালন করব। আমি আজ থেকে সাধারণ মানুষের মতো জীবনযাপন করব। কিছুক্ষণ পর যশবন্তের খিদে পেতে শুরু করল। আমার তো খুব তীব্র খিদে পেয়েছে। সে ভাবল, এখন আমি তো কোনো রাজকুমার নই, রুটি উপার্জন করতে আমাকে এখন পরিশ্রম করতে হবে। রাজকুমার যশবন্ত সাধারণ মানুষের পোশাক পরে একটি ক্ষেতের দিকে চলে গেল। সেখানে ক্ষেতের মালিককে বলল, আমি এসেছি, আমার কাজের খোঁজ আছে। ক্ষেতের মালিক যশবন্তকে ভালো করে দেখে বলল, তোমার চেহারা তো মহারাজের সবচেয়ে ছোট পুত্রের সাথে খুব মিলছে। ঠিক তখনই ক্ষেতের মালিকের পাশে দাঁড়ানো আরেকজন ব্যক্তি হেসে বলল, কি বলছো, ও তো রাজকুমার, ও ভালো তোমার ক্ষেতে কাজ করতে আসবে কি করে? বোকা হয়ে গেছো নাকি? ঠিক বলছো, মালিক বলল, আমারই বুদ্ধি নষ্ট হয়ে গিয়েছিল। এত বলে সে যশবন্তকে বলল, যাও, গিয়ে খেতে মাটি খোঁড়ার কাজ করো। রাজকুমার যশবন্ত পুরোপুরি পরিশ্রম করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খেতে মাটি খুঁড়ল। সন্ধ্যায় ক্ষেতের মালিক কিছু মুদ্রা দিয়ে যশবন্তকে বিদায় করল। মুদ্রা দেখে যশবন্ত নিজের সাথে বলল, এ তো শুধু এতটুকু মুদ্রা, যা দিয়ে আমি শুধু 2টো রুটি কিনতে পারব। এখন আমি বুঝতে পারলাম যে সাধারণ প্রজা কত পরিশ্রম করে একবেলার খাবার জোগাড় করে। যশবন্ত 2টো রুটি কিনে সেই গাছের কাছে চলে এলো যেখানে সে সকালে বসেছিল। সে রুটি খেতে যাচ্ছিল, ঠিক তখনই একজন নোংরা এবং ময়লা দেখতে লোক সেখানে এসে যশবন্তকে বলল, আমি অনেক দিন ধরে কিছু খাইনি, তুমি কি আমাকে খাবারের জন্য রুটি দিতে পারো? আমার কাছে শুধু 2টো রুটি আছে। যশবন্ত বলল, এর মধ্যে একটা তুমি নাও, একটা আমি খেয়ে আমার খিদে মিটিয়ে নেব। না, আমি 2টো রুটি খাই। ব্যক্তি বলল, একটা রুটি দিয়ে আমার পেটের খিদে মিটবে না, তুমি আমাকে তোমার 2টো রুটিই দিয়ে দাও। যদি আমার 2টো রুটি খেয়ে তোমার পেটের খিদে মিটতে পারে তাহলে এগুলো তুমি খাও। যশবন্ত বলল এবং রুটিগুলো দিয়ে দিল। যশবন্ত এতটুকু বলতেই হঠাৎ রঙিন কিরণের সাথে সেই নোংরা ব্যক্তি এক সাধুতে রূপান্তরিত হলেন। সাধু বিস্ময় এবং রহস্যময়ী ভঙ্গিতে হেসে যশবন্তকে বললেন, তুমি যে গাছের নিচে বসে আছো, সেই গাছের নিচে বসে আমি তপস্যা করি। সকালে যখন তুমি একা একা কথা বলছিলে, তখন আমি গাছের পেছন থেকে তোমার কথা শুনছিলাম। আমি জানি তুমি রাজা চন্দ্রদেবের সবচেয়ে ছোট পুত্র রাজকুমার যশবন্ত। আমি দেখতে চেয়েছিলাম তোমার মনে অন্যদের প্রতি মানবতা আছে কিনা, তাই আমি তোমার একটা ছোট পরীক্ষা নিয়েছিলাম, যাতে তুমি উত্তীর্ণ হয়ে গেছ। এখন আমি কোনো রাজকুমার নই। সাধু মহারাজ যশবন্ত বলল, আমি শুধু একজন সাধারণ ব্যক্তি। না, তুমিই প্রকৃত রাজকুমার এবং তুমিই পরবর্তী রাজা হবে। সাধু বলল, কিন্তু রাজা হওয়ার জন্য তোমাকে একটা কাজ করতে হবে। সাধু মহারাজ, যখন আপনি সকালে সৎকিছু শুনেছেন, তাহলে আপনি জেনে গেছেন যে আমার পিতাজি আমাকে পছন্দ করেন না। তোমার পিতাজি তোমাকে তাই পছন্দ করেন না কারণ তার ওপর কেউ কালো জাদু করেছে। সাধু রহস্য খুলে বললেন, হ্যাঁ, কালো জাদু। সেই কালো জাদুর প্রভাবেই তোমার পিতা হঠাৎ তোমাকে অপছন্দ করতে শুরু করেছেন, যদিও আগে তিনি তোমাকে খুব বেশি ভালোবাসতেন। এখন আমার কথা মন দিয়ে শোনো।
এখান থেকে কিছু দূরে ব্যবসায়ীদের নগরী আছে, যাকে ব্যবসা নগরী বলা হয়। তুমি সেখানে চলে যাও। সেখানে তুমি দুজন ব্যক্তিকে তাদের স্বপ্ন নিয়ে কথা বলতে পাবে। প্রথম ব্যক্তি যা কিছু তার স্বপ্ন সম্পর্কে বলবে, তার স্বপ্ন সত্যি হবে। তুমি তার স্বপ্নে বলা স্থানে চলে যাবে। সাধুর কথা মতো যশবন্ত ব্যবসা নগরীর দিকে রওনা দিল। সে রাতভর ঘন ঝোপঝাড় পেরিয়ে সকালে ব্যবসা নগরীর কাছে পৌঁছে গেল। যশবন্ত ক্লান্ত হয়ে চূর্ণ হয়ে গিয়েছিল। সে দেখল যে ব্যবসা নগরীর সীমানায় দুজন ব্যক্তি ঘুমোচ্ছে। যশবন্ত তাদের সামনে থাকা গাছের নিচে বসে বিশ্রামের জন্য শুয়ে পড়ল। ঠিক তখনই সেই দুজন ব্যক্তি উঠে পড়ল। একজন ব্যক্তি হেসে অন্যজনকে বলল, তো কি জানিস, আমি অদ্ভুত স্বপ্ন দেখেছি। কেমন স্বপ্ন? অন্যজন জিজ্ঞাসা করল। আমি স্বপ্নে দেখেছি যে এখান থেকে কিছু দূরে জঙ্গলে একটা পুকুর আছে, সেখানে এক পরী স্নান করছিল। আমি সেই পরীর কঙ্কন তুলে নিয়েছি, আর যখন সেই পরী স্নান করে বাইরে এলো, তখন সে আমাকে তার কঙ্কন চাইতে লাগল, কিন্তু আমি অস্বীকার করলাম। পরী বলল যে এর বদলে আমি তোমাকে এমন অমূল্য বস্তু দেব যা দিয়ে তুমি মাইলের পথ চোখের পলকে পেরিয়ে যেতে পারবে। এটা শুনে যশবন্ত খুব অবাক হয়ে গেল এবং ভেবে বলল, সাধু মহারাজ বলেছিলেন যে প্রথম ব্যক্তি যে স্বপ্ন বলবে তাই সত্যি হবে। এর মানে এই যে প্রথম ব্যক্তির কথা মতো সামনে সত্যিই কোনো পুকুর আছে। যশবন্ত তৎক্ষণাৎ সেখান থেকে জঙ্গলের দিকে চলে গেল। কিছুক্ষণ পরেই তার চোখে পড়ল একটা রঙিন কিরণে চকচক করতে থাকা পুকুর। যশবন্ত দেখল যে এক সুন্দরী নারী পুকুরের ভেতর স্নান করছে। ঠিক তখনই যশবন্তের চোখ ঝোপের ওপর পড়ল। ঝোপের ওপর খুব সুন্দর কঙ্কন রাখা ছিল। যশবন্ত সেই সুন্দর কঙ্কন তুলতেই সেই নারী পুকুর থেকে বাইরে এসে যশবন্তকে বলল, আমি এক পরী, এটা আমার কঙ্কন। তুমি আমার কঙ্কন আমাকে ফিরিয়ে দাও। এর বদলে তোমাকে এমন একটা সোনার জাদুকরী ঘোড়া দেব যে সবসময় তোমার কথা মানবে এবং তোমাকে চোখের পলকে যে কোনো জায়গায় পৌঁছে দেবে। তাহলে আমাকে সেই ঘোড়া দাও। যশবন্ত বলল, আমি তোমাকে তোমার কঙ্কন ফিরিয়ে দেব। যশবন্ত এতটুকু বলতেই হঠাৎ রঙিন কিরণের সাথে সেখানে একটা ঘোড়া আবার হলো, যে পুরো সোনার ছিল। তার শরীর থেকে রঙিন কিরণ বেরোচ্ছিল। এই ঘোড়া আজ থেকে তোমার হলো, পরী বলল, এবং এই ঘোড়া শুধু তোমারই আদেশ মানবে। নাও, আমার কঙ্কন আমাকে ফিরিয়ে দাও। যশবন্ত সেই পরীর কঙ্কন তাকে ফিরিয়ে দিল। কঙ্কন ফিরিয়ে দেওয়া মাত্র পরী সেখান থেকে অদৃশ্য হয়ে গেল। ঠিক তখনই সেখানে রঙিন কিরণের সাথে সেই সাধু আবির্ভূত হলেন। যশবন্ত, এখন তোমাকে অবোধপুরী যেতে হবে। সাধু বললেন, সেখানে আরও অনেক রাজকুমার বসে আছে। রাজা বীরেন্দ্র একটি অনন্য শর্ত রেখেছেন। শর্ত অনুযায়ী যে তার পারিবারিক আংটি, যা নীল পাহাড়ের ওপর এক রাক্ষসের কাছে আছে, সেই আংটি যে রাজকুমার এনে রাজকুমারী রূপকে পরাবে, সে তার কন্যার সাথে বিবাহ করবে এবং তার রাজ্য তাকেই দেবে। তোমার কাছে এই জাদুকরী ঘোড়া আছে। তুমি এই ঘোড়ার সাহায্যে সহজেই সেই রাক্ষসের কাছ থেকে আংটি ছিনিয়ে আনতে পারবে, কারণ সেই রাক্ষস যতই শক্তিশালী হোক না কেন, সে এই ঘোড়ার চেয়ে দ্রুত দৌড়াতে পারবে না এবং সে নীল পাহাড় থেকে কখনো নিচে নামে না। সাধুর কথা শুনে যশবন্ত তৎক্ষণাৎ সেই জাদুকরী ঘোড়ায় চড়ে বসল। হঠাৎ ঘোড়ার রঙিন কিরণের সাথে উড়ে চলল এবং সোজা অবোধপুরী পৌঁছে গেল। সেখানে রাজা বীরেন্দ্র জিজ্ঞাসা করলেন, কে তুমি? আমার নাম যশবন্ত। যশবন্ত বলল, আমি সুন্দরপুরী রাজ্যের মহারাজ রাজা চন্দ্রদেবের সবচেয়ে ছোট পুত্র। আমি আপনার কন্যার সাথে বিবাহ করতে চাই। আমি আমার কন্যার বিবাহ শুধু সেই রাজকুমারের সাথে করব যে আমার পারিবারিক আংটি নীল পাহাড়ের রাক্ষসের বেলাকা থেকে এনে আমার কন্যাকে পড়াবে। রাজা বীরেন্দ্র বললেন, যতদূর আমি জানি সেই রাক্ষস নীল পাহাড় থেকে নিচে নামে না। যশবন্ত জিজ্ঞাসা করল, তাহলে আপনার পারিবারিক আংটি সেই রাক্ষসের কাছে কি করছে? বহু বছর আগে আমাদের পিতা আমাদের মাকে নীল পাহাড়ে ঘুরতে নিয়ে গিয়েছিলেন, রাজা বললেন, এবং সেই আংটি সেখানেই পড়ে গিয়েছিল। আমাদের পিতা সেই আংটি অনেক খুঁজেছিলেন, কিন্তু পাননি। কিছুদিন পর জানা গেল যে সেই আংটি এক রাক্ষস তুলে নিয়ে গেছে। সেই আংটি ছিল চমৎকার আংটি, যা এক সাধু উপহার দিয়েছিলেন। সেই আংটি ছাড়া আমাদের কন্যার বিবাহ হতে পারে না। তার ছাড়া যদি আমাদের কন্যা কারো সাথে বিবাহ করে, তাহলে তার মৃত্যু হয়ে যাবে। তাই আমরা ঘোষণা করেছি যে আমরা আংটি আনার লোককে আমাদের রাজ্যও দেব। আপনি এখানেই থাকুন। মহারাজ যশবন্ত বলল, আমি কয়েক মুহূর্তের মধ্যে আংটি নিয়ে আপনার সামনে হাজির হব। এত বলে যশবন্ত তার জাদুকরী সোনার ঘোড়াকে বলল,
আমাকে সেই স্থানে নিয়ে চল যেখানে মহারাজ বীরেন্দ্রের পারিবারিক আংটি আছে। হঠাৎ জাদুকরী সোনার ঘোড়া রঙিন কিরণের সাথে সেখান থেকে অদৃশ্য হয়ে গেল। পরের মুহূর্তেই যশবন্ত নিজেকে ঘোড়াসহ নীল পাহাড়ের ওপর পেল, যেখানে আংটি একটা পাথরের ওপর রাখা ছিল এবং এক রাক্ষস সেই আংটির কাছে বসেছিল। যশবন্ত তৎক্ষণাৎ সেই আংটি তুলে নিল। আংটি তুলতেই সেই রাক্ষস যশবন্তের দিকে তাকিয়ে বলল, তোর সাহস কি করে হলো এই আংটি তোলার? তোর ঘোড়া আমার থেকে বেশি দ্রুত দৌড়তে পারবে না, আমার গতির তুই অনুমান করতে পারিস না। কিন্তু পরের মুহূর্তেই যশবন্ত রঙিন কিরণের সাথে ঘোড়াসহ সেখান থেকে অদৃশ্য হয়ে গেল এবং তৎক্ষণাৎ রাজা বীরেন্দ্রের কাছে পৌঁছে গেল। যশবন্তের হাতে সোনার নিজের পারিবারিক আংটি দেখে রাজা বীরেন্দ্র আনন্দিত হয়ে বললেন, তুমি তো সেই কীর্তি করে দেখিয়েছ যা বড় থেকে বড় বীরও করতে পারেনি। রূপবতী তৎক্ষণাৎ বড়মালা যশবন্তের গলায় পরিয়ে দিল। ঠিক তখনই সেখানে সাধু আবির্ভূত হলেন এবং যশবন্তকে বললেন, তোমাকে তোমার স্ত্রী রূপকে নিয়ে এক্ষুনি তোমার মহলে যেতে হবে। সেখানে তোমার দুই ভাই পিতার সাথে বসে আছে। তারা দুজনে আবার তোমার পিতার হত্যার পরিকল্পনা করেছে। এটা শুনে যশবন্ত পুরোপুরি অবাক হয়ে গেল। এটা কি বলছেন আপনি? আমি একদম সঠিক বলছি। যশবন্ত সাধু বললেন, কিছুদিন আগে তোমার পিতার কক্ষে যে তলোয়ারধারী এসেছিল সে তাদের হত্যার উদ্দেশ্য নিয়েই এসেছিল। সে আর কেউ নয়, বরং তোমার বড় ভাই রাজকুমার অজয়। তোমার দুই ভাই ভুল পথে চলতে শুরু করেছে এবং তাদের ভুল পথে নিয়ে যাওয়ার লোক আর কেউ নয়, বরং তোমার মন্ত্রী বৈভব। তোমার দুই বড় ভাই তার প্ররোচনায় এসেছে, কারণ তারা তোমার প্রতি ঘৃণা করত, কারণ তোমার পিতা তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসতেন। তোমার দুই বড় ভাইয়ের ভয় ছিল যে কোথাও তোমার পিতা তোমাকেই রাজা ঘোষণা করে দেবেন। কিন্তু তোমার দুই বড় ভাই এটাও জানে না যে মন্ত্রী বৈভবের চোখ তাদের আগেই রাজ্যের সিংহাসনের ওপর। যেই তোমার পিতা রাজা চন্দ্রদেব মারা যাবেন, মন্ত্রী বৈভব তৎক্ষণাৎ তোমার দুই ভাইকেও মেরে ফেলে রাজ্যের ওপর নিজের দখল করে নেবে। আমি তোমাকে কখনো এই রহস্য সম্পর্কে বলতাম না, কারণ আমি সাংসারিক বিষয়ে হস্তক্ষেপ করি না। কিন্তু তোমার স্বভাব আমার খুব পছন্দ হয়েছে। দেরি করো না। যেই তুমি মহলে পৌঁছবে, তোমার স্ত্রী রূপের হাতে আংটি চকচক করতে শুরু করবে। এই আংটির বিশেষত্ব এই যে এর কিরণ প্রতিটি সেই মানুষের ওপর পড়তে শুরু করে যার ওপর কালো জাদু করা হয়েছে। এর কিরণ পড়তেই তোমার পিতার ওপর থেকে কালো জাদু চলে যাবে এবং তিনি তোমার কথায় বিশ্বাস করবেন। সাধুর কথা শুনে রূপবতী তৎক্ষণাৎ যশবন্তের ঘোড়ায় চড়ে বসল এবং ঘোড়া তৎক্ষণাৎ সেখান থেকে অদৃশ্য হয়ে গেল। পরের মুহূর্তেই যশবন্ত তার স্ত্রীকে নিয়ে হঠাৎ নিজের মহলে পৌঁছে গেল, যেখানে রাজা চন্দ্রদেব তার দুই বড় ছেলের সাথে বসেছিলেন। হঠাৎ মহলের ভেতর সোনার ঘোড়া এবং তার ওপর সাওয়ার যশবন্ত এবং এক সুন্দরী নারীকে দেখে রাজা চন্দ্রদেব খুব অবাক হয়ে গেলেন। যশবন্ত তার স্ত্রীকে নিয়ে ঘোড়া থেকে নেমে এলো। হঠাৎ তার স্ত্রীর আংটি থেকে রঙিন কিরণ বেরিয়ে রাজা চন্দ্রদেবের মুখে পড়তে লাগল। পরের মুহূর্তেই রাজা চন্দ্রদেবের এমন অনুভূতি হল যেন তার শরীর থেকে খুব ভারী বোঝা নেমে গেল। যশবন্ত তৎক্ষণাৎ তার পিতাকে বলল, পিতাজি, কিছুদিন আগে যে তলোয়ারধারী আপনার কক্ষে এসেছিল সে তলোয়ারধারী নয়, বরং বড় ভাইয়া অজয় ছিলেন। এত বলে যশবন্ত তার পিতাকে পুরো ঘটনা বলতে লাগল। ঠিক তখনই সেখানে সেই সাধু রঙিন কিরণের সাথে আবির্ভূত হলেন এবং রাজা চন্দ্রদেবকে বললেন, তোমার পুত্র সঠিক বলছে। রাজা চন্দ্রদেব রাগে তার মন্ত্রী বৈভব এবং তার দুই বড় পুত্রের দিকে তাকাতে লাগলেন। বৈভব তৎক্ষণাৎ ভয়ে রাজাকে বলল, আমাকে ক্ষমা করুন মহারাজ, আমার থেকে খুব বড় ভুল হয়ে গেছে। আসলে আমি আপনার দুই পুত্রের দিয়ে আপনার হত্যা করাতে চেয়েছিলাম এবং নিজে রাজা হয়ে জীবন কাটাতে চেয়েছিলাম। আপনার দুই বড় পুত্রকে আমি এক তান্ত্রিকের কাছে পাঠিয়েছিলাম এবং আপনার ওপর কালো জাদু করিয়ে দিয়েছিলাম, যাতে আপনি আপনার সবচেয়ে ছোট পুত্র যশবন্তকে ঘৃণা করতে শুরু করেন, কারণ যশবন্ত তার দুই বড় ভাইয়ের থেকে বেশি বলবান এবং চতুর ছিল। তার থাকতে আমি আপনার হত্যা করাতে পারতাম না। কিন্তু একটা সত্যি এটাও মহারাজ, যে আপনার দুই পুত্র আপনার ছোট পুত্রের প্রতি শুরু থেকেই ঘৃণা করে এসেছে। এটা শুনে রাজা চন্দ্রদেব মন্ত্রী বৈভব এবং তার দুই বড় ছেলেকে কারাগারে ঢুকিয়ে দিলেন। যশবন্ত দুটো রাজ্যের রাজা হয়ে গেল এবং তার স্ত্রীর সাথে সুখী জীবনযাপন করতে লাগল। বন্ধুরা, তোমাদের কাছে আমাদের এই গল্প কেমন লাগলো এটা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাও এবং ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের ধন্যবাদ। এমনই গল্প দেখার জন্য তোমরা আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করো।